সবাইকে বাংলার নিজস্ব ই-লার্নিং প্ল্যাটফর্ম স্টাডিয়ারে স্বাগতম। স্টাডিয়ার তোমাদের জন্য নিয়ে এসেছে আরম্ভ ব্যাচ। এই আরম্ভ ব্যাচে এনরোল করলে তোমরা পেয়ে যাবে ফ্রি লাইভ ক্লাসেস, ডাউট ক্লিয়ারিং সেশনস অ্যান্ড কুইজেস অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস এবং আরো অনেক কিছু। তো তাহলে দেরি কিসের বন্ধুরা, এখনই গিয়ে স্টাডিয়ার অ্যাপটা ইনস্টল করে আমাদের এই আরম্ভ ব্যাচে এনরোল করো। ওকে, চলো এবার দেখে নিই সাবস্ক্রিপশন মডিউলটা কি আছে। আমাদের প্যাকেজ রয়েছে 4999। তো আমার কুপন কোড বুদ্ধ10 ইউজ করলে তোমরা পেয়ে যাবে এক্সট্রা 10% ডিসকাউন্ট, এবং যদি তুমি প্রথম 200 জনের মধ্যে এনরোল করো তাহলে পেয়ে যাবে আরো 15% এক্সট্রা ডিসকাউন্ট। তাহলে দেরি কিসের, এখনই গিয়ে স্টুডিও অ্যাপ ইনস্টল করে আরম্ভ ব্যাচে এনরোল করে নাও। ওকে, তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমি তোমাদের পড়াবো গ্যাসীয় ও তরল অবস্থা। এই গ্যাসীয় এবং তরল অবস্থা, এই যে চ্যাপ্টারটা, এটা একটা সেপারেট চ্যাপ্টার। মানে এটা না পড়লে যে তুমি অন্যান্য চ্যাপ্টারগুলোতে সমস্যায় পড়বে বা কিছু এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। এর সাথে কিন্তু অন্যান্য চ্যাপ্টারের সাথে লিঙ্ক খুব একটা বেশি নেই কিন্তু। আর বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, যে নিট, এই সমস্ত এক্সামে কিন্তু এখান থেকে কোশ্চেন খুব একটা তেমন থাকে না, কিন্তু বোর্ড এক্সামের জন্য চ্যাপ্টারটা অবশ্যই ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে প্রায় 5 নাম্বার, কমপক্ষে 5 নাম্বারের মতো কিন্তু এই চ্যাপ্টার থেকে আসে। তাহলে সেই জন্য যারা বোর্ড এক্সামের প্রিপারেশনকে আরো বেটার করতে চাও, তারা এই চ্যাপ্টারটা তাদের জন্য অবশ্যই একটু গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলো শুরু করা যাক মূল আলোচনা। দেখো, পদার্থের আমরা সবাই জানি পদার্থের তিনটে অবস্থা: সলিড, লিকুইড আর গ্যাস, অর্থাৎ কঠিন, তরল এবং গ্যাসীয়। এখানে কিন্তু সলিড যে অংশটা রয়েছে এটা এখানে আলোচ্য বিষয় নয়, এখানে আলোচ্য বিষয় তরল এবং গ্যাস। তোমাদের ক্লাস 11 তরল এবং গ্যাস নিয়ে আলোচনা হবে, আর সলিড স্টেটটা তোমরা গিয়ে পড়বে ক্লাস 12। আর এই চ্যাপ্টারটা তাদের বুঝতে সুবিধা হবে যারা ক্লাস 10 গ্যাস চ্যাপ্টার যারা পড়েছো, গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা ওটা যারা পড়েছো, তাদের কিন্তু এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন লাগবে না। তো তারা যদি দেখে নিতে চাও ক্লাস 10 এর গ্যাস চ্যাপ্টারের ভিডিওটা, তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিংক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নেবে। বা তোমরা স্টুডিয়ার ক্লাস 10 ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো এই গ্যাস চ্যাপ্টারটা। ওকে, তাহলে দেখো সলিড, লিকুইড, গ্যাস, এই যে স্টেটগুলো কিভাবে হয়। সলিড স্টেটে যে অণুগুলো থাকে সেগুলো খুব কাছাকাছি কাছাকাছি থাকে, একদম কাছাকাছি কাছাকাছি থাকে। হ্যাঁ, যখন লিকুইড হয়ে যায় অণুগুলো একটু দূরে চলে যায়, আবার গ্যাসে অণুগুলো খুব দূরে দূরে থাকে। বোঝা গেছে? তাহলে যে কোনো পদার্থের অবস্থা কিসের উপর ডিপেন্ড করছে? একটা হচ্ছে দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে আকর্ষণজনিত বল, আর একটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। উষ্ণতা যদি দিই তাহলে কি হয়, অণুগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। আবার যদি আকর্ষণজনিত বল থাকে তাদের মধ্যে, তাহলে কি হয়, তারা পরস্পরের কাছে চলে আসে। তো এই দুই বিপরীতধর্মী যে দুটো যে বিপরীতধর্মী প্রপার্টিজ রয়েছে, এর উপর ভিত্তি করে কিন্তু পদার্থের অবস্থা বলা যায় বা নির্ণীত হয়। বোঝা গেছে? পদার্থের অবস্থা যদি আকর্ষণজনিত বলটা বেশি হয়ে যায় উষ্ণতার থেকে, তাহলে কি হবে, অণুগুলো খুব কাছাকাছি কাছাকাছি থাকবে। আবার যদি টেম্পারেচার বেশি হয়ে যায়, সেই তুলনায় কিন্তু আকর্ষণ বলটা কম যদি থাকে, তাহলে কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। আবার যদি খুব কম থাকে আকর্ষণজনিত বলটা এবং তাপমাত্রা আরো বেশি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, সেটা গ্যাস হয়ে যাবে। দেখো, যেমন একটা জলের কথা ভাবি। জল 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতায় বা 0 ডিগ্রি বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কম উষ্ণতায় কি থাকে, কঠিন অবস্থায় থাকে, মানে বরফ থাকে। আবার যখন 0 ডিগ্রির বেশি কিন্তু 100 ডিগ্রির কম, এই যে টেম্পারেচারের যে রেঞ্জটা, এই টেম্পারেচার রেঞ্জের মধ্যেই থাকে, সেটা কি হয়, লিকুইড। আবার যদি 100 ডিগ্রির বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়। দেখো, তাহলে সলিড দিকে যখন লিকুইড হয় তখন কি, সেটা সেই প্রক্রিয়াটাকে বলা হয় মেল্টিং। আর যখন লিকুইড দিকে আবার গ্যাস হয়ে যায়, লিকুইডকে উষ্ণতা দিচ্ছি, সেটা অণুগুলো আরো দূরে দূরে চলে গেল, তাহলে সেটা কি হয়ে যায়, ভেপোরাইজেশন বা ইভাপোরেটিং। ওকে, আবার যখন গ্যাসটা লিকুইডে পরিণত হয়, মানে গ্যাসটা তরলে পরিণত হয়, তখন কনডেন্সিং মানে ঘনীভবন বাংলায় যদি বলি। আবার ফ্রিজিং হয়ে যায় কখন, যখন লিকুইডটা আবার সলিডে পরিণত হয়ে যায়, অর্থাৎ জল যখন বরফে পরিণত হয়, এটাকে বলে ফ্রিজিং বা কঠিনীভবন। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমরা জেনে এসেছো অলরেডি, তোমরা জানো, বিভিন্ন ক্লাসে তোমরা পড়েছো। তো চলো, এখানে মূল যে আলোচ্য বিষয় লিকুইড এবং গ্যাস, এই দুটো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নাও যে আকর্ষণজনিত বল, যে আন্তরাণবিক আকর্ষণ বল। আন্তরাণবিক বলতে দুটো আলাদা অণুর মধ্যে, আন্ত আর অন্ত। অন্ত
এই জিনিসগুলো দুটো খুব মানে ঘেঁটে যায় আর কি। তো সেটা মনে রাখার আমি একটা ট্রিক্স বলছি, যে আন্তর্জাতিক মনে রাখবে। আন্তর্জাতিক মানে কি, দুটো আলাদা আলাদা দেশ বা আলাদা আলাদা অনেক দেশের মধ্যে যে সম্পর্ক, সেটা আন্তর্জাতিক সম্পর্ক। তো সেই রকম ব্যাপারটা আর কি। তো আন্ত মানে দুটো আলাদা আলাদা, বা অন্ত মানে নিজেদের মধ্যে। তো আন্তরাণবিক দুটো আলাদা অণুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আন্তরাণবিক আকর্ষণ বল 5 রকমের দেখা যায়। আহিত ডাইপোল আকর্ষণ বল, ডাইপোল আকর্ষণ বল, আহিত ডাইপোল আকর্ষণ বল, আর আয়ন ডাইপোল আকর্ষণ বল, আর হচ্ছে হাইড্রোজেন বন্ধনযুক্ত আন্তরাণবিক আকর্ষণ বল। বোঝা গেছে? এই পাঁচটার মধ্যে কিন্তু আমরা পড়বো, কিন্তু আমরা কিন্তু সবগুলো পড়বো না, আমরা পড়বো মানে এই তোমাদের সিলেবাস অনুযায়ী এই কটা পড়বো। দেখো, ওকে, এইখান থেকে এইটা, এই তিনটে, প্রথম তিনটে আহিত ডাইপোল, ডাইপোল, আহিত ডাইপোল, এই তিনটাকে বলা হয় ভ্যান ডার ওয়াল আকর্ষণ। ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। ওকে, তাহলে এই তিনটাই কিন্তু আলোচ্য বিষয়। আর 4, 5 যেগুলো আছে এগুলো এই মুহূর্তে তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু আলোচ্য বিষয় নয়। তাহলে শুরু করা যাক। প্রথমে আহিত ডাইপোল দিয়ে শুরু করা যাক তাহলে। ওকে, দেখো প্রথমে দুটো আহিত নয়, এই যে প্রথম যে দুটো দেখতে পাচ্ছ, এটাকে দুটোকে নাম দিয়ে দিই। হ্যাঁ, এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার। 1 নাম্বার এবং 2 নাম্বার দুটো পরমাণু আহিত নয়, অনাহিত অবস্থায় আছে, মানে অধ্রুবীয় অবস্থায় রয়েছে। অধ্রুবীয় অবস্থায় কি হয়, যে ধনাত্মক এবং ঋণাত্মক যে চার্জ দুটোই কি একই একটা বিন্দুতে অবস্থান করে। ধনাত্মক এবং ঋণাত্মক মানে ইলেকট্রনগুলো সুষমভাবে বণ্টিত থাকে। এমনি যখন অধ্রুবীয় অবস্থায় ইলেকট্রনগুলো সুষমভাবে বণ্টিত থাকে, মানে ভাগ হয়ে থাকে, এবং পরমাণুতে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের যে ক্রিয়া কেন্দ্র সেটা একই জায়গায় থাকে। যেমন দেখতে পাচ্ছ একই জায়গায় আছে। ওকে, একই জায়গায় আছে। হ্যাঁ, প্রথমে দিয়ে এটাকে কি করলাম, প্রথমত 1 নাম্বার যে পরমাণুটা রয়েছে এটাকে আহিত করলাম। আহিত করলে দুটো পোলের সৃষ্টি হলো, অর্থাৎ দুটো মেরুর সৃষ্টি হলো। ঠিক আছে, দুটো মেরুর সৃষ্টি হয়েছে। এটা ডেল প্লাস আর এটা ডেল মাইনাস, ডেল প্লাস আর ডেল মাইনাস, ডেল মাইনাস আর ডেল প্লাস, ধ্রুবীয়তার সৃষ্টি হয়েছে, দুটো মেরুর সৃষ্টি হয়েছে। ওকে, এবারে দেখো এইটা কিন্তু এখনো অধ্রুবীয় অবস্থায় আছে। আরেকটা, তাহলে এই ডেল মাইনাস কি করতে চাইবে, ডেল প্লাস, সরি এটা ডেল প্লাস, এই ডেল প্লাসটা কি করতে চাইবে, ডেল প্লাসটা কাকে আকর্ষণ করতে চাইবে, এর মধ্যে তো ইলেকট্রনগুলো সুষমভাবে বণ্টিত আছে, ঠিক আছে, কিন্তু ওই ডেল প্লাসটা ডেল মাইনাসকে নিচের দিকে টানতে থাকবে, তাই তো। এইটা অনাহিত অবস্থায় থাকলেও এই যে এইটাকে আহিত করলাম, এর দ্বারাই কিন্তু এটা আবার আহিত হয়ে যাবে, এটা আবার ধ্রুবীয় হয়ে যাবে। ধ্রুবীয় হয়ে তাহলে এটা যদি ডেল মাইনাস আর এটা যদি ডেল প্লাস হয়, তাহলে এটা কি হয়ে যাবে, ডেল মাইনাসকে নিচের দিকে টেনে নেবে আর ডেল প্লাসটা দূরে থাকবে। বোঝা গেল? তাহলে দুটোই কি হয়ে গেল, আলটিমেটলি আহিত হয়ে গেল। তাহলে দুটোই কি আহিত ডাইপোল। এই মুহূর্তে যদি দেখি দুটোই আহিত ডাইপোল, তাহলে আহিত ডাইপোল এবং আহিত ডাইপোল দুটোর আকর্ষণ করছে। এই যে বলটা, এটা কি বলবো, আহিত ডাইপোল আকর্ষণ বল। বোঝা গেছে? এবার তাহলে নেক্সট চলো, এবারে ডাইপোল। আচ্ছা, এটা পোল হবে, হ্যাঁ ঠিক আছে, একটু ঠিক করে নিন। ঠিক আছে, ডাইপোল আকর্ষণ বলটা কিরকম, দেখো যে দুটোই অলরেডি ধ্রুবীয় অবস্থায় রয়েছে। ঠিক আছে, তাহলে আর ধ্রুবীয় করার আলাদাভাবে দরকার নেই। এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস, তাহলে ডেল প্লাস কাকে টানবে, ডেল মাইনাস, আর এটা কি হয়ে যাবে, ডেল প্লাস। ওকে, তাহলে ডেল প্লাস ডেল মাইনাস কি করছে, আকর্ষণ করছে। এই যে বলটা, এটাকে কি বলা হচ্ছে, ডাইপোল আকর্ষণ বল। আরেকটা বলা হয়নি, আরেকটা কথা দেখো, এই যে হ্যাঁ আহিত ডাইপোল যে আকর্ষণ বলটা, আহিত ডাইপোল যে ফোর্সটা, এটাকে বলা হয় লন্ডন ফোর্স। বিজ্ঞানী ফ্রিস লন্ডন এই বলের ধারণা দিয়েছিলেন, সেই জন্য এটাকে বলা হয় লন্ডন বল। ওকে, তাহলে আহিত ডাইপোল যে আকর্ষণ বল, এটাকে বলা হয় লন্ডন বল। বোঝা গেছে? ওকে, এবারে দেখো এই বলের কিছু বৈশিষ্ট্য আছে। এই ডাইপোল বলের শক্তি, এই ডাইপোল বলের শক্তিটা 0.05 থেকে 40 কিলোজুল পার মোল। এগুলো হচ্ছে কিছু বৈশিষ্ট্য। তারপর দূরত্ব যদি ডি হয়, দুটো ডিসটেন্স, ধরো ডিসটেন্স, এই যে ডিসটেন্সটা ধরো ডি যদি হয়, তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বলটাকে এফ ধরছি, এটা ভ্যারিজিয়াস কি হবে, 1/d⁶। ওকে, এটা মনে রাখবে। আর দেখো লন্ডন বলের মান হচ্ছে ধ্রুবীয়তার উপর নির্ভরশীল। আকারে বড় হলে ধ্রুবীয়তার মানও বেশি হয়।
মানে পরমাণুগুলো যদি আকার বড় হয়, যে দুটো পরমাণু এই বলের সাথে যুক্ত থাকবে, সেই আকার যদি বড় হয় তাহলে কি হবে, এই ডাইপোল বলের মানটাও বেশি হয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, যেমন ফ্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আয়োডিন কোনটা বড়? আয়োডিন বড় সব থেকে, তাই তো? আয়োডিন বড়। তারপরে এইভাবে ক্রমটা তো এইরকম, ফ্লোরিন সব থেকে ছোট, তার থেকে বড় ক্লোরিন, তার থেকে বড় ব্রোমিন, তার থেকে বড় আয়োডিন। তাহলে লন্ডন ফোর্সের যে ক্রমটা হবে সেটা এইটাই হবে, বুঝা গেছে? যেমন আমি নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে যদি দেখি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, ক্রিপ্টন, হ্যাঁ, তাহলে এই ক্রমটাও কি হবে? একই হবে, এরকম হবে। কারণ বড় ক্রিপ্টন সব থেকে বড়, তার থেকে ছোট আর্গন, তার থেকে ছোট নিয়ন, তার থেকে ছোট হিলিয়াম, বোঝা গেছে? ঠিক আছে, চলো এবারে দেখো তাহলে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এইভাবে যে আকর্ষণ বলটা সেটা হচ্ছে ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। এটাও একই রকমই, কিন্তু শক্তিটার রেঞ্জটা দেখে নাও। শক্তিটার রেঞ্জটা হচ্ছে 5 থেকে 25 কিলোজুল, কিলোজুল পার মোল, কিলোজুল পার মোল ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মানটা, হ্যাঁ। আর হচ্ছে এটাও আকর্ষণ বলটা কি হয়, 1/10⁶, একই রকম, ঠিক আছে। আর হচ্ছে এই যে আকর্ষণ বলটা লন্ডন বলের তুলনায় বেশি শক্তিশালী, বুঝতেই পারছো যে শক্তিটা রেঞ্জটা দেখে বুঝতে পারছো যে লন্ডন বলের থেকে কিন্তু ডাইপোল ডাইপোল আকর্ষণ বলটা একটু বেশি শক্তিশালী, ঠিক আছে। চলো নেক্সট, নেক্সট হচ্ছে ডাইপোল এবং আহিত ডাইপোল। একটা ডাইপোল থাকবে আর একটা আহিত ডাইপোল থাকবে। দেখো এমনিতে একটা ডাইপোল আছে, এটা ডাইপোল আছে মানে অধ্রুবীয় অবস্থায় আছে, আর এটা অধ্রুবীয় অবস্থায় প্রথমে রয়েছে, আর একটা হচ্ছে আহিত অবস্থায় আছে মানে ধ্রুবীয় অবস্থায় রয়েছে। একটা ডেল মাইনাস আর একটা হচ্ছে ডেল প্লাস। এই ডেল প্লাসটা কি চাইবে, এর মধ্যে এই এর যে এই প্রান্তটা, এইদিকে যে প্রান্তটা, এই প্রান্তে কি করবে, ডেল মাইনাস সৃষ্টি করবে। ডেল মাইনাস সৃষ্টি করার চেষ্টা করবে, তাহলে কি হবে, এইটাও কি হবে, হলো ডাইপোলের সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। এই যে ডাইপোলের যে অভিমুখটা সবসময় কি থাকে, ডাইপোলের অভিমুখটা থাকবে সবসময় প্লাস থেকে মাইনাসের দিকে, ঠিক আছে, প্লাস থেকে মাইনাসের দিকে। আচ্ছা এইটা তাহলে অভিমুখটা কোন দিকে থাকবে, প্লাস থেকে মাইনাস এই দিকে। আর এইটা তাহলে এটা দেখো ডেল মাইনাস আর এটা কি ডেল প্লাস, তাহলে এই ডেল প্লাসটা এদিকে কি করবে, ডেল মাইনাস তৈরি করবে। এই যেটা অনাহিত ছিল সেটাকেও কি করলো, আহিত হয়ে গেল। একটা ডাইপোল ছিল, সেই ডাইপোলটাকে কি হলো, আহিত করে দিয়ে কি হলো, আলটিমেটলি কিসে কিসে মানে আকর্ষণ বলটা হচ্ছে ডাইপোল আর আহিত ডাইপোল, আর এটা হয়ে গেল ডেল প্লাস। তাহলে অভিমুখটা থাকবে সরি এই দিকে থাকবে, তাই তো, এই দিকে, হ্যাঁ। আর এইটা থাকবে মাইনাস থেকে প্লাস, সরি প্লাস সরি হ্যাঁ, প্লাস থেকে মাইনাস, প্লাস থেকে মাইনাস এইদিকে, ঠিক আছে। এটা হচ্ছে আহিত ডাইপোল। ডাইপোল ডাইপোলটা সবসময় থাকবে মাইনাসের দিকে, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার দিকে, ওই ডেল মাইনাসের দিকে থাকবে সবসময়, বুঝা গেছে? ঠিক আছে, নেক্সট, নেক্সট দেখে নাও, আমরা ক্লাস 10 এ যে সূত্রগুলো পড়েছিলাম। আচ্ছা আর কিছু জিনিস দেখে নিই, যে এই বলটার মানটা কি রকম হয়। মান হয় 2 থেকে 10 কিলোজুল, 2 থেকে 10 কিলোজুল পার মোল, ওকে, এটা হয়। আর হচ্ছে এটাও একই ভাবে, ফোর্সটা হয় 1/10⁶, অর্থাৎ ডিসটেন্সের ষষ্ঠ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আর এই বলের মানও এই বলের মান অধ্রুবীয় অনু ধ্রুবীয়তা বৃদ্ধি পায়। এই বলের মান অধ্রুবীয় অনু ধ্রুবীয়তা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। একটি অধ্রুবীয় যে অণু তার যে ধ্রুবীয়তা যখন বৃদ্ধি পাবে তার উপর তার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, ঠিক আছে। ওকে চলো নেক্সট, ক্লাস 10 এ যে সূত্রগুলো তোমরা পড়েছিলে, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, এই যে সূত্রগুলো পড়েছিলে, এই সূত্রগুলো তোমরা, আমি শুধু বয়েলের সূত্রটা নিয়ে আলোচনা করব, তো বাকি যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো একটু তোমরা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, ক্লাস 10 এর যে ভিডিওটা ওইটা থেকে তোমরা দেখে নিতে পারো, একই রকম প্রায়, ঠিক আছে। তো ঠিক আছে, দেখো এইখানে মূলত এই যে সূত্রগুলোতে কিছু প্যারামিটার ধরে নেবে, যে প্যারামিটারগুলো যেগুলো আছে, প্রথমত ভর, তারপরে ভর আছে, হ্যাঁ, ভর, আর কি আছে, ভর, তারপরে কি টেম্পারেচার, টেম্পারেচার, প্রেসার, আর কি মাস, টেম্পারেচার, প্রেসার, আর হচ্ছে আয়তন, তাই তো, ভি, মাস, টেম্পারেচার, প্রেসার আর ভলিউম। তো এখানে যে কোনো দুটো স্থির থাকে আর যে কোনো দুটো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক যুক্ত হয়, মানে একটার সাথে একটা ভ্যারি করে, আর দুটো স্থির থাকে, দুটো কনস্ট্যান্ট থাকে আর দুটো চলক থাকে। তো এইভাবে কিন্তু সূত্রগুলো হয়, যেমন এখানে
বয়েলের সূত্র মনে রাখবে এইভাবে, বয়েল মানে কি উষ্ণতা, উষ্ণতা মানে টেম্পারেচার, বয়েল মানে কি সিদ্ধ হওয়া। বয়েল যদিও একজন মানুষের ব্যক্তির নাম, তো তা সত্ত্বেও মনে রাখার জন্য একটা ট্রিক্স বলছি আর কি। তো ভর সব দুটোতেই স্থির, চার্লস বয়েল দুটোতেই স্থির। আর বয়েলের সূত্রে যেহেতু বয়েল করতে টেম্পারেচার লাগে, তো টেম্পারেচার স্থির। এটা কোনো বৈজ্ঞানিক কারণ নয়, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম কিন্তু, ঠিক আছে। তো এই দুটো স্থির থাকবে। তাহলে স্থির আছে কি কি, নির্দিষ্ট ভর, ভর নির্দিষ্ট আর নির্দিষ্ট উষ্ণতা, উষ্ণতা স্থির আর ভর স্থির। তাহলে কি কি পড়ে আছে, চাপ আর আয়তন। তাহলে কি বলছে, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় কি আয়তন। তাহলে ভি ভ্যারিজিয়াস 1/p, বোঝা গেছে। তাহলে এইটা এখানে ভি যদি সমান করি তাহলে কে বাই পি, তাই তো। তাহলে ভি সমান কি, সরি পিভি, পিভি সমান কি কে, পিভিটা কি কনস্ট্যান্ট। তাহলে পিভি যদি কনস্ট্যান্ট হয় এরকম লিখতে পারি P1 V1 সমান কি P2 V2 সমান P3 V3, P3 V3, ওকে। তো এরকম লিখতে পারি। এটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এবারে দেখে নেব বয়েলের সূত্রের লেখচিত্র। তো দু রকম লেখচিত্র রাখবো, একটা হচ্ছে P বনাম V বা V বনাম P লেখচিত্র, একটা হচ্ছে P বনাম 1/V বা 1/V বনাম P লেখচিত্র। যাই করি না কেন এটা ব্যাপার না, যদি P বনাম 1/V করি তাহলে হয়তো x অক্ষ বরাবর P রাখলাম, y অক্ষ বরাবর 1/V রাখলাম, বা যদি 1/V বনাম P করি তাহলে x অক্ষ বরাবর 1/V রাখলাম, y অক্ষ বরাবর P রাখলাম। এই রকমই যা তফাৎ, কিন্তু লেখচিত্রের কোনো আলটিমেটলি তফাৎ হবে না, দুটো লেখচিত্রই কিন্তু এক, ঠিক আছে। তাহলে P বনাম V লেখচিত্রটা কি একটা করে আমি এঁকে দেখছি, বা আরেকটা তোমরা অটোমেটিক কিন্তু পেরে যাবে, নিজেরাই পেরে যাবে, আর আলাদা করে দেখানোর কিন্তু দরকার নেই। তাহলে P বনাম V লেখচিত্রটা দেখো। P বনাম V আমরা কি জানি, PV সমান KT, PV সমান কি ধ্রুবক, ধ্রুবক। তাহলে এইটাকে ধ্রুবক রাখতে হবে, ধ্রুবকটাকে 2 ধরে নিচ্ছি। 2 যদি ধরে নিই তাহলে এইটাকে যদি আমি 8 বলি, আর ভিটাকে তাহলে ধরো, হ্যাঁ ভিটাকে 1, আচ্ছা এইটাকে আমি 8 ধরে নিলাম, হ্যাঁ এটাকে 8 ধরে নিলাম, 8 ওটা 8ই রাখতে হবে। তাহলে 8 গুণিত 1 8 হয়। আচ্ছা, আর যদি 4 গুণিত 2 করি তাহলেও তো 8 হবে, তাই না। 2 গুণিত 4 যদি করি তাহলেও তো 8 হবে। আবার 1 গুণিত 8 যদি করি তাহলেও 8 হবে। তাহলে পয়েন্টগুলো কি কি পাওয়া যাচ্ছে, 8,1, 4,2, 2,4, 1,8, ঠিক আছে। এই পয়েন্টগুলো বসাই তাহলে, হ্যাঁ ঠিক আছে বসাই তাহলে। দেখো তাহলে প্রথমে কি 8,1, 1 2 3 4 5 6 7 8, ওদিকে 1, এই জায়গার পয়েন্টটা বললাম। আচ্ছা, তারপরে কি 4,2, 1 2 3 4 2, এটা ওকে। তারপরে কি 2,4 2, আর এটা কি 4, আর 1,8 এরকম জায়গায় হচ্ছে, তাই তো। তাহলে যদি লেখচিত্রটা অঙ্কন করি এরকম না, তাহলে এই লেখচিত্রটা কিরকম টাইপের লেখচিত্র হচ্ছে, সমপরাবৃত্ত, সমপরাবৃত্ত। তাহলে বয়েলের সূত্রের P বনাম V লেখচিত্র প্রকৃতি কিরকম, সমপরাবৃত্ত, ওকে। এবারে P বনাম 1/V দেখি। P আমরা কি দেখেছি, P বনাম 1/V, P ভ্যারিজিয়াস কি দেখেছি, P ভ্যারিজিয়াস 1/V বা V ভ্যারিজিয়াস 1/V, যাই বলি না কেন। তাহলে P আর V 1/V এর রিলেশনটা কি রকম, সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক হলে কি রকম হয়, লেখচিত্র হয় মূল বিন্দুগামী সরলরেখা, ওকে। তাহলে P বনাম 1/V লেখচিত্র বা V বনাম 1/P লেখচিত্রটা এরকম হবে, ঠিক আছে। বোঝা গেছে লেখচিত্রগুলো, ঠিক আছে। এবার তাহলে নেক্সট টপিকে যাওয়া যাক। দেখো আংশিক চাপ, আংশিক চাপ কি, পরস্পরের সাথে বিক্রিয়া করে না এরূপ দুটি বা তার বেশি গ্যাসের মিশ্রণকে একটি নির্দিষ্ট উষ্ণতায় ও একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে আবদ্ধ রাখলে গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাস ওই একই আয়তন ও চাপে, যে চাপগুলো কি হয়, এবার দেখো একটু, আচ্ছা ঠিক করে নিই, হ্যাঁ নাহলে তোমরা বুঝতে পারবে না। ওকে দেখো, ঠিক আছে এবার দেখতে পাচ্ছ, ঠিক আছে। পরস্পরের সাথে বিক্রিয়া করে না মানে রাসায়নিক বিক্রিয়া করবে না, এরকম যদি রাসায়নিক বিক্রিয়া করে যায় অন্য পদার্থ উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে না। তো বিক্রিয়া করে না এরকম দুটি বা তার বেশি গ্যাসের মিশ্রণকে একটি নির্দিষ্ট উষ্ণতায় ও একটি নির্দিষ্ট আয়তনের পাত্রে আবদ্ধ রাখলে গ্যাস মিশ্রণের প্রতিটি গ্যাস ওই একই আয়তন ও তাপমাত্রায় পৃথক পৃথক ভাবে যে চাপ প্রদান করে সেই চাপগুলিকেই বলা হয় নিজ নিজ গ্যাসের আংশিক চাপ। যেমন এই ক্ষেত্রে দেখো, ওকে ওটা দেখে নিয়েছো, এবার দেখো এখানে দেখো এই যে পাত্রটায় অনেকগুলো বল আছে বিভিন্ন রঙের,
ওই বলগুলো মানে এক একটা গ্যাসের অণু আর কি। ধরো লাল বলগুলো অক্সিজেন গ্যাসের অণু, নীল বলগুলো নাইট্রোজেন গ্যাসের অণু, বা সবুজ বলগুলো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অণু। তো এরকম ধরে নাও। যাই হোক, তো এই যে দেখো এখানে কতগুলো বল আছে, মোট 4 4 16টা বল আছে, তাই তো? 16টা বল আছে। এই যে লাল বল কতগুলো আছে, একটা দুটা তিনটা, তিনটা চারটা পাঁচটা। লাল এই পাঁচটা যে লাল বল, সেই বলগুলো যে চাপ দিবে সেটাকে আমি ধরছি P1। আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই। ঠিক আছে, দেখো এইগুলো যে চাপ দিবে সেটাকে আমি ধরছি P1। সবুজ বলগুলো যে চাপ দিবে, সমস্ত এই যে সব বলগুলো, এইগুলো যে চাপ দিবে সেইটাকে ধরছি আমি P2। এই বলগুলোকে গ্যাসের অণু কিন্তু, হ্যাঁ। আর নীল বলগুলো যে চাপ দিবে সব মিলে, এই সব নীল বলগুলো মিলে যে চাপ দিবে সেটাকে আমি ধরছি P3। ঠিক আছে, তাহলে টোটাল একটা প্রেসার আছে, টোটাল যে প্রেসারটা আছে সেটাকে আমি পি ধরছি। তো টোটাল প্রেসারের মধ্যে ওই নীল বলগুলো চাপ দিচ্ছে কত, P3, লাল বলগুলো চাপ দিচ্ছে P1, আবার সবুজ বলগুলো চাপ দিচ্ছে P2। ওকে, এবারে মোল ফ্র্যাকশন দেখে নাও, তারপরে আমি চাপটার ব্যাপারে যাচ্ছি। মোল ফ্র্যাকশনটা দেখে নাও প্রথমে, তাহলে বুঝতে পারবে। দেখো, সব মোট বল আছে 16টা, তার মধ্যে কতগুলো আছে এই লাল বল, বা এটাকে আমি যদি ধরি নাইট্রোজেন গ্যাসের অণু কতগুলো আছে, কতগুলো আছে 5টা। তাহলে ওইখানে ফ্র্যাকশনটা কত হবে, মোল ফ্র্যাকশনটা যদি N1 ধরি সেটা কত হবে? সব মোট কটা আছে 16টা, তার মধ্যে কতগুলো আছে 5টা। আবার যদি N2 বলি, N2 কত আছে 16, মানে নীল বলগুলো 16-এর মধ্যে কটা আছে 5টা, 5টা না 4টা, তাই তো 4টা। আবার N3 যদি সবুজ বলগুলোর ক্ষেত্রে ধরি তাহলে কটা আছে 3টা, কটার মধ্যে আছে 16টার মধ্যে। ঠিক আছে, বোঝা গেছে মোল ফ্র্যাকশন ব্যাপারটা। এগুলো হলো মোল ফ্র্যাকশন। ঠিক আছে, এবারে দেখো চাপের ব্যাপারটা। তাহলে এবারে আংশিক চাপের ব্যাপারটা বোঝা গেছে, আর মোল ফ্র্যাকশনটাও বোঝা গেছে আশা করি। ঠিক আছে, তো চলো এবারে নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিক দেখো, পদার্থের আংশিক চাপ, গ্যাসের আংশিক চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক। আংশিক চাপ আর মোট চাপের মধ্যে কি সম্পর্ক আছে দেখো। দেখো দেখো এমনিতে আমরা কি জানি, ওই যে মোল ফ্র্যাকশন গুলো যেগুলো পেলাম, ওই যে N1 N2 N3, ওগুলো টোটাল যে মোলটা হবে সেটাকে N ধরছি। আচ্ছা, এখানে বুঝতে পারবে না, ঠিক আছে, সেটাকে N ধরছি। আর যে মোল ফ্র্যাকশন গুলো এরকম পাওয়া যাচ্ছে 3s16 4s16 5s16, ওইগুলোকে আমি N1 N2 যদি বলি, N1 প্লাস N2 প্লাস N3, এরকম হচ্ছে না? ঠিক আছে, টোটাল মোলটাকে যদি আমি N মোল আছে, তাহলে এই মোল ফ্র্যাকশন গুলো কত হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3। তো অ্যাকচুয়ালি মোল ফ্র্যাকশনকে যদিও N1 N2 ওইভাবে বলে না, মানে ওগুলোকে কাই দিয়ে প্রকাশ করা হয়। তা সত্ত্বেও আমি যদিও বলে দিলাম, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোকে কিন্তু কাই দিয়ে প্রকাশ করতে হয়। ঠিক আছে, ওগুলোকে মোল ভগ্নাংশকে কাই দিয়ে প্রকাশ করতে হয়। কাইটা অনেকটা এরকম দেখতে, হ্যাঁ। তো জাস্ট বুঝতে পেরেছো তো? ব্যাস, এগুলোকে কাই দিয়ে প্রকাশ করতে হয়। তো কি দিয়ে প্রকাশ করছি ওটা বড় কথা না, এটা যেহেতু বোঝানোর জন্য বললাম, বল দিয়ে বোঝালাম বা যা কিছু, তো সেই জন্য ওগুলোকে N1 তো বললাম। ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা তা না, কাই দিয়ে প্রকাশ করাটা নিয়ম, হ্যাঁ। ঠিক আছে, তো টোটাল মোলটাকে আমি N ধরলাম, তাহলে ওই যে মোলগুলো পাওয়া গেছে N1 N2 N3, তাহলে N সমান কি হবে N1 প্লাস N2 প্লাস N3। ঠিক আছে, এরকম হবে। আবার এই যে পিটা পাওয়া গেল, পি, ওই যে পার্সিয়াল প্রেসার গুলো, সেগুলো কি টোটাল প্রেসারের সঙ্গে সমান P1 প্লাস P2 প্লাস P3, এরকম ব্যাপারটা। ঠিক আছে, এবারে দেখো আমরা কি জানি, PV সমান আদর্শ গ্যাস সমীকরণ, PV সমান nRT, তাই তো? এবারে দেখো চেঞ্জ হয় কোনগুলো, P চেঞ্জ হচ্ছে আর N চেঞ্জ হচ্ছে। যখন আমি প্রথম যে আমি যদি নীল লাল বলগুলোর ক্ষেত্রে ধরি, তাহলে কি আছে, প্রেসারটা কি P1 আর মোলটা কত N1 মোল। ঠিক আছে, মোল সংখ্যা N1। তাহলে সেই ক্ষেত্রে যদি ধরি আমি প্রথম ক্ষেত্রে, মানে লাল বলগুলোর ক্ষেত্রে, রেড বলগুলোর ক্ষেত্রে যদি ধরি, আগেরটা দেখেছো, তাহলে P1 V সমান কি N1 RT। আবার একইভাবে P2V
P2V সমান কি N2RT। ঠিক আছে, এইটাকে আমি যে আদর্শ গ্যাস সমীকরণ PV সমান nRT ওটা দিয়ে ভাগ করে দিলাম, এটাকে PV আর এটা কি nRT, দুটো ভাগ করলাম। তাহলে কি হবে দেখো, VV কেটে যাচ্ছে, RT কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি আসছে P1/P সমান কি N1। ঠিক আছে, আবার একই ভাবে যদি করি তাহলে কি হবে P2/P সমান কি N2, আবার P3/P সমান কি P3/P সমান কি N3। ঠিক আছে, তাহলে বোঝা গেছে P1/P সমান N1, P2/P সমান N2, P3/P সমান N3। ঠিক আছে, তাহলে দেখো এই P1/P সমান N1, N2, N3 এগুলো দিলাম। ঠিক আছে, এবার দেখো তাহলে আলটিমেটলি দেখো এখানে P1 সমান কি আসছে তাহলে, আচ্ছা এটা nRT, হ্যাঁ এটা nRT, সরি nRT, হ্যাঁ তাহলে N1/N, হ্যাঁ আর এটা কি N2/N, আর এটা কি N3/N, হ্যাঁ N। আচ্ছা, আগেরটা একটু দেখে নাও যে এখানে যেগুলো কাই দিয়ে প্রকাশ করছে, এই যে কাই দিয়ে প্রকাশ করে এগুলো বের করেছিলাম না, এটা কি টোটাল মোল মানে n, তার মধ্যে কি আছে এটা N1। ঠিক আছে, আর এটা কি টোটাল মোল সংখ্যা, তার মধ্যে কি N3, আর এটা কি টোটাল মোল সংখ্যা N, আর এটা কি N2। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এই যে P1/P সমান কি পেলাম, এখানে দেখো P1/P সমান কি পাচ্ছি আলটিমেটলি, দেখো এখানে N1/N, N1/N এটাকে কি বলা হয়, এটাকে কি বলেছিলাম কাই1। ঠিক আছে, এটাকে কাই1 বলেছিলাম। আবার P2/P সমান কি হবে কাই2, P3/P সমান কি হবে কাই3। যাই হোক না কেন, তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই এখান থেকে যে P1 ইকুয়াল টু কাই1 ইনটু P। ঠিক আছে, তাহলে কি আসছে এখান থেকে, সূত্রটা কি বলতে পারবে এদের মধ্যে সম্পর্কটা, পার্সিয়াল প্রেসার বা আংশিক চাপ সমান কাই মানে মোল ভগ্নাংশ ইনটু টোটাল প্রেসার বা মোট চাপ। ঠিক আছে, তাহলে গ্যাসের আংশিক চাপ সমান গ্যাসটির মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। ঠিক আছে, এটাই কিন্তু সূত্র, এটাই তাহলে আংশিক চাপ ও মোট চাপের মধ্যে সম্পর্ক, এটা স্টার মেরে রাখো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু ছোট ছোট অঙ্ক পড়তে পারে। ঠিক আছে, নেক্সট গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য কিন্তু অনেকগুলো রয়েছে, কোন কোন বইতে 8টা, কোন কোন বইতে 10টা, এরকম সব রয়েছে, 7টা, 8টা, 9টা, 10টা সবই আছে। তো যাই হোক, এখান থেকে মূলত নিজের মানে সুবিধা মতো নিজে যেগুলো কমফোর্টেবল মনে হবে সেরকম দেখে দেখে, বেশি না 4টা কিন্তু মনে রাখবে, কমপক্ষে 4টা 5টা মনে রাখার চেষ্টা করবে, কারণ গ্যাসের গতীয় তত্ত্ব পরীক্ষায় যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু লিখতে না হলে সমস্যায় পড়ে যাবে। তো সেই জন্য নিজের কমফোর্টেবল যেরকম সবগুলো মনে রাখলে ভালো হয়, খুবই ভালো, তার জন্য তাহলে তো ওয়েলকাম, খুব ভালো। কিন্তু যদি না সম্ভব হয় অন্তত 4-5টা কিন্তু মনে রাখবে, তাহলে কিন্তু পরীক্ষায় 3টার মতো লিখতে হয়তো পারবে। আর সবই লিখতে পারো যদি ব্রেন ভালো হয়। ঠিক আছে, ওটা নিজে যার ব্যক্তিগত ব্যাপার। তো আমি সাজেস্ট করব নিজের কমফোর্টেবল, নিজের যেগুলো মনে রাখতে পারবে ভালো করে সেরকম 4টার মতো মুখস্থর মতো রাখবে, আর বাকিগুলো পড়ে রাখবে জাস্ট, বাকিগুলো বোঝার জন্য পড়ে রাখতে পারো। ঠিক আছে, দেখো প্রথম আমি কিছু মেন কিছু স্বীকার্য আমি এখানে নিয়েছি। তো দেখো, সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির আয়তন নগণ্য। সো গ্যাসের সমগ্র যে আয়তন, ধরো এরকম একটা পাত্র আছে, গ্যাসের পাত্র, এর মধ্যে যে অণুগুলো আছে সমস্ত গ্যাসের যে পাত্রের যে আয়তনটা, তার তুলনায় কিন্তু এই যে একটা অণু, এটা কিন্তু খুব নগণ্য আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তো অণুগুলো খুব নগণ্য, খুব আয়তনটা খুব কম। এই যে পুরোটা একটা আয়তন, ধরো আমি একটা বড় বিল্ডিং এ রয়েছি, তো পুরো বিল্ডিং এর তুলনায় আমার যে আয়তন বা আমার যে দখল, এটা খুব সামান্য না, খুব সামান্য। যদিও একটা আয়তন আছে সেটা খুব নগণ্য। তো যদি একটা পিঁপড়ে থাকে তার আবার আরো নগণ্য, তাই না? আমার যতটা, তার থেকে আবার পিঁপড়ে থাকলে তার আবার আরো নগণ্য। আবার দেখো, তারপরে দেখো গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটায় এবং পাত্রের দেওয়ালে ধাক্কা দেয়। এই যে অণুগুলো আছে নিজেদের মধ্যে কি হবে, সংঘর্ষ করবে, আবার এটা পাত্রের দেওয়ালে কি হবে, ধাক্কা দেবে। তার ফলে কি হবে, ধাক্কা দিলে কি হয়, বল প্রয়োগ হচ্ছে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আবার কি বলি আমরা, চাপ বলি। তাহলে চাপ সৃষ্টি হচ্ছে, তাহলে জোরে ধাক্কা হলে বা ধাক্কার সংখ্যা বেশি হলে কি হয়, গ্যাসের চাপ বেশি হয়। আবার তৃতীয় যে স্বীকার্যটা আমি বলবো, গ্যাসের অণুগুলোর গড় গতি শক্তি গ্যাসের পরম উষ্ণতার সমানুপাতিক। গড় গতি শক্তি
গড় গতিশক্তিকে কাইনেটিক এনার্জি কেই, গড় গতিশক্তিটা কি হচ্ছে গ্যাসের পরম উষ্ণতা মানে টি এর সঙ্গে সমানুপাতিক। কেই সরি সমান নয়, এটা ভ্যারিজিয়াস টি, ঠিক আছে, কে ভ্যারিজিয়াস টি, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে স্বীকার্যগুলো আমি বললাম। আর এই যে স্বীকার্যগুলো বললাম, এই সমস্ত স্বীকার্যগুলোর উপর থেকে একটা গাণিতিক গ্রুপ কিন্তু এখান থেকে দেওয়া যায়। সেই গাণিতিক গ্রুপটা হচ্ছে পিভি সমান 1/3 mn c স্কয়ার, ঠিক আছে। পিভি সমান 1/3 mn c স্কয়ার। এই সিটা হচ্ছে আরএমএস ভ্যালু, আরএমএস বেগ। তো আরএমএস বেগ নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। আর টি মানে তোমরা জানো চাপ, আর ভি মানে আয়তন, আর এম মানে ভর, আর এন মানে হলো গ্যাসের উপস্থিত অণু সংখ্যা, গ্যাসের যতগুলো অণু আছে, ঠিক আছে। ওকে, তাহলে পিভি সমান 1/3 mn c স্কয়ার, এটা কিন্তু মনে রেখে দাও। ওকে, ঠিক আছে। নেক্সট, এবারে দেখে নাও গ্যাসের বিভিন্ন প্রকার বেগ, যেটা আমি বোঝাতে চাইছিলাম যে এই যে mn c স্কয়ার লিখলাম, ওই সিটাকে বোঝাবো এবারে। আগে কিন্তু আরএমএস বেগ জানতে না, আগে গড় বেগ জানতে হবে। গড় বেগটা জেনে নাও। গড় বেগটা কি? গড় বেগটা কি দেখো, গড় বেগ মানে এভারেজ বেগ, CA দিয়ে প্রকাশ করছি, CA, হ্যাঁ, এটাকে CA দিয়ে প্রকাশ করা হয়, C নিচে A, হ্যাঁ। ওকে, CA ধরো একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের মধ্যে n সংখ্যক অণু আছে। নির্দিষ্ট চাপ আর নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের মধ্যে n সংখ্যক অণু আছে, ঠিক আছে। এদের মধ্যে n1 সংখ্যক অণু, n1 সংখ্যক যে অণু আছে তাদের বেগ হচ্ছে c1। আচ্ছা, এই পাশে দেখুন, n1 সংখ্যক যে অণু আছে তাদের বেগ হচ্ছে c1, আবার n2 সংখ্যক যে অণু আছে তাদের c2, আবার n3 সংখ্যক যে অণু আছে তাদের বেগ কত, c3। এবার এদের গড় বেগ বের করব। গড় বেগ c এভারেজ যখন করব, c এভারেজ, তখন এই যে n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 বাই n1 প্লাস n2 প্লাস n3। এবার যদি আরো থাকে এর সাথে আপ টু ডট 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 চলতেই থাকবে, হ্যাঁ, এটাও নিচে চলতে থাকবে। যদি চারটা থাকে n4 c4 বাই নিচে হবে আরো একটা যোগ হবে n4, ঠিক আছে। এরকম যদি ডট ডট চলতেই থাকবে। ওকে, এরকম তো অনেক সংখ্যক অণু থাকতে পারে। তিনটে যে থাকবে সবসময় এমন কোনো মানে তিন রকমের অণু থাকবে এরকম কোনো ব্যাপার নেই। তো তাদের যে গড় বেগ সেটা কিন্তু এইভাবে ক্যালকুলেট করা হবে, বোঝা গেছে? ওকে, চলো এবার এইটা মানে পরম শূন্য উষ্ণতার সঙ্গে কি সম্পর্ক। পরম উষ্ণতাকে যদি টি ধরে তাহলে সেই সম্পর্কটা হবে CA সমান √T/πm, এমটা হচ্ছে মোলার মাস, ঠিক আছে, মানে আণবিক ভর, আর মানে সাধারণ গ্যাস ভর, আর টি মানে পরম শূন্য উষ্ণতা, ঠিক আছে। ওকে, চলো এবারে দেখে নেব আরএমএস বেগ। এটা তো পড়লাম গড় বেগ, এবারে আরএমএস বেগটা একটু দেখে নিই, হ্যাঁ। চলো, আরএমএস বেগটা কি? আরএমএস বেগ হচ্ছে ধরো একইভাবে ধরো n সংখ্যক অণু আছে, এদের n সংখ্যক অণু আছে, তাদের মধ্যে n1 সংখ্যক অণু এক রকমের n1 সংখ্যক অণু, তো ধরো নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, অনেক রকম গ্যাস মিশ্রণ আছে। তার মধ্যে ধরো n1 সংখ্যক আছে অক্সিজেন, n2 সংখ্যক আছে নাইট্রোজেন, n3 সংখ্যক আছে হাইড্রোজেন, বা যা হোক, ওটা যা কিছু হতে পারে, A B C যা কিছু ধরতে পারো, তো যাই হোক না কেন। তো দেখো তাহলে একইভাবে n1 সংখ্যক যে অণু আছে তাদের বেগ ধরো c1, n2 সংখ্যক যে অণু আছে তাদের বেগ c2, n3 সংখ্যক যে অণু আছে তাদের বেগ c3, এরকম আছে। তাহলে আরএমএস কথাটার মানে জেনে নাও। আরএমএস মানে আর মানে রুট, আর এম মানে মিন, আর এস মানে স্কয়ার। রুট মিন স্কয়ার মানে গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কয়ার। রুট মানে বর্গমূল, মিন মানে গড়, আর স্কয়ার মানে বর্গ, মানে গড় বর্গবেগের বর্গমূল। ওকে, এটা হচ্ছে আরএমএস ইংরেজিতে বলি, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক মানে আরএমএস নিয়ে আলোচনাটা, মানে মূল আলোচনা। ধরো C1 যে বেগ সম্পন্ন যেগুলো আছে, C1 বেগ সম্পন্ন যে অণুগুলো আছে তাদের বর্গ কত হবে? C1 সংখ্যক অণুর যে অণুর বেগের বর্গটা কত হবে? C1 এর বর্গ এমনিতেই জানো, C1 এর বর্গ কি হবে? C1 স্কয়ার। C2 যে বেগের যে অণুগুলো আছে তাদের বেগ বর্গ কত হবে? C2 স্কয়ার। C3 কত হবে? C3 স্কয়ার, ঠিক আছে। ওকে,
এবারে তাহলে n1 সংখ্যক অণু, n1 সংখ্যক অণুর কি হবে? n1 সংখ্যক অণু এই জায়গাটাকে বাদ দিলাম, আমরা তো গড় বর্গবেগের বর্গমূল বের করছি তাই না? তাহলে সেই সময় কি হবে? তাহলে n1 সংখ্যক বা c1 বেগের, তাহলে c1 বেগ সম্পন্ন n1 সংখ্যক অণুর যে বেগের বর্গের সমষ্টির কত হবে? তাহলে বেগের বর্গের সমষ্টি n1 c1 স্কয়ার, আর এটা কত হবে? n2 c2 স্কয়ার, আর এটা হবে n3 c3 স্কয়ার। ঠিক আছে, এবারে কি করব? রুট মিন স্কয়ার এটা বের করব, আরএমএস বেগ, রুট মিন স্কয়ার। প্রথমে বের করি গড় বর্গবেগ, তাহলে রুট এখনো দিইনি, বর্গমূলটা এখনো পরে আসছি। এখন কি করছি? মিন করেছি আর স্কয়ার করেছি, মিন করব আর স্কয়ার করব, মিন আর স্কয়ার। প্রথমে স্কয়ার যেগুলো করেছি সেগুলোকে যোগ করব, স্কয়ার করার পর যে টার্ম যেগুলো আসছে n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার আর তার বর্গ n সংখ্যক আছে সব মোট টোটাল দিয়ে ভাগ করতে হয়। আমরা গড় করার নিয়ম কি? যে 5 জন হয়তো তোমরা আছো, 5 জনের গড় বয়স বের করছো, টোটাল বয়সটা হিসাব করবে, তাকে 5 দিয়ে ভাগ করবে, তাহলে গড় বেরিয়ে যায়। তাহলে মোট কত সংখ্যক অণু আছে? n সংখ্যক অণু আছে, তাহলে মোট n সংখ্যক অণু আছে মানে কি n দিয়ে ভাগ করব। n মানে কি? অ্যাকচুয়ালি n1 n2 n3 প্লাস আফটার টোটাল অনেকগুলো থাকলে অনেক হবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সেটাকে n দিয়ে ভাগ করলাম, এটা কি পেলাম? মিন স্কয়ার, মানে গড়ের স্কয়ার করলাম। এবারে এটাকে রুট করতে হবে, রুট করা একই ভাবে, তাহলে রুট করাটা কোনো ব্যাপার? রুট করে দিলাম, এবারে তাহলে উভয় পাশেই রুট করে দিলাম। রুট করে দিলে কি পাবো? c বার স্কয়ার, এটা কি রুট হয়ে গেল। তাহলে এই পাশেও কি করতে হবে? রুট করতে হবে। ঠিক আছে, তাহলে n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার, ওকে, বাই n। এটাকে কি বলা হয়? এই যে এইটাকেই c দিয়ে প্রকাশ করা হয়, এই আরএমএসটাকে রুট মিন স্কয়ার, এটাকে সংক্ষেপে c দিয়ে প্রকাশ করা হয়। তো c সমান রুট ওভার অফ n1 c1 স্কয়ার প্লাস n2 c2 স্কয়ার প্লাস n3 c3 স্কয়ার বাই n। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, চলো এবারে নেক্সট টপিকে যাওয়া যাক। ওকে, এবার হচ্ছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। এমনিতে আমরা আদর্শ গ্যাস সমীকরণ কি জানি? আদর্শ গ্যাস সমীকরণ PV সমান nRT, PV সমান nRT, এটা আমরা জানি এমনিতে। এবারে দেখো যখন বাস্তব গ্যাস এলো, এটা আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জেনেছিলাম যে আদর্শ গ্যাস মানে যে আদর্শ গ্যাসের গতীয় তত্ত্ব থেকে জেনেছিলাম যে গ্যাসের যে অণুগুলোর আয়তন সেগুলো পাত্রের আয়তনের তুলনায় খুব নগণ্য। এই যে PV সমান কি জেনেছিলাম? PV সমান nRT, এটা কি আদর্শ গ্যাস সমীকরণ। এমনি একটা পাত্র ধরো, এই যে একটা পাত্র, এখানে এই যে অণুগুলো, এই অণুগুলো কি উপেক্ষা করা যায়, ইগনোর করে দেওয়া যায় আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে অণুগুলো কি হয়? একদম নগণ্য নয়, কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এটা সংশোধন করা হয়। জন্য ধরো অণুটা ছোট ছিল, খুব নগণ্য, অণুটা যদি একটু বড় হয়, যে আমি যে ঘরটা, তুমি যে ঘরটার মধ্যে আছো, যে রুমটার মধ্যে আছো, সেই রুমটার তুলনায় তোমার আয়তন নগণ্য হতে পারে, কিন্তু তোমার তো একটা আয়তন আছে তাই না? তো সেটাকে তো তোমার আয়তনটাকে তো একদম নগণ্য করে দেওয়া যায় না। যদি একটা পিঁপড়ে হয় নগণ্য করে দেওয়া যায়, কিন্তু তোমার যে আয়তনটা সেটা তো আর নগণ্য করে দিতে পারবে না, তুমি তো একটা আয়তন দখল করে আছো। তাহলে ঘরে যদি মোট আয়তন জিজ্ঞাসা করা হয়, সে মোট আয়তনটা বের করে তোমার আয়তনটা বাদ দিতে হবে হিসেব মতো, তাই না? তো সেই রকমই জিনিসটা, এই যে একটা গ্যাসের মধ্যে যে অণুগুলো আছে, সেই অণুগুলো কি একটা আয়তন দখল করে আছে, অণুগুলো কি গোলাকার অণুগুলো আছে। তাহলে সেই জন্যই এই সংখ্যক অণুগুলোর আয়তনকে বি ধরা হচ্ছে, বি। ঠিক আছে, এই বি ধরা হচ্ছে। বিটা যদিও আয়তন ঠিক না, এর সঙ্গে আরো অনেক কিছু 4 গুণ করা হয়, যাই হোক এগুলো পরের কথা। তো এরকম বি ধরে নিচ্ছি আমি, হ্যাঁ। তাহলে এরকম যদি n সংখ্যক অণু থাকে তাহলে কি হবে? n ইনটু বি, ঠিক আছে, n বি। সেই জন্য ভিটাকে ক্যালকুলেশন সংশোধন করে কি করা হলো? ভি থেকে n বি। এরকম n সংখ্যক অণু আছে, পি যদি আয়তন হয় তাহলে ভি মাইনাস n বি বাদ দেওয়া হচ্ছে, বোঝা গেছে? ভি মাইনাস n বি, তাহলে বিটা কি? ওই অণুটার আয়তন, এক একটা অণু। তাহলে ওরকম n সংখ্যক যদি অণু থাকে তাহলে কি হবে? n বি। তাহলে ভি যে টার্মটা, আয়তনটাকে এইভাবে সংশোধন করা হলো, এটাকে বাদ দেওয়া হলো।
আবার এমনিতে আমরা কি জানি যে অণুগুলো যে পাত্রের দেওয়ালে বা নিজেদের মধ্যে যে সংঘর্ষগুলো হয় সেই সংঘর্ষগুলো কি সম্পূর্ণ মানে স্থিতিস্থাপক হয় এবং সেই কোনো চাপ কিন্তু অনুভূত হয় না এর ফলে, মানে আদর্শ গ্যাসের ক্ষেত্রে। কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলো যেহেতু একটু বড় হয় বা আয়তন একটা আছে নির্দিষ্ট, তাদের মধ্যে যে সংঘর্ষ হয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে নগণ্য নয় বা ইগনোর করা যায় না, ঠিক আছে। তো সেই জন্য এই যে এই চাপটাকে সংশোধন করা হয়েছে পি এর সাথে। এই যে এক্সট্রা যে প্রেসারটা পাওয়া যাচ্ছে সেটাকে পি এ দিয়ে সংশোধন করা হয়েছে। তাহলে দুটো যে টার্ম সংশোধন করা হলো, তাহলে এখান থেকে সূত্রটা যদি আমি সংশোধন করে লিখি তাহলে কি হবে, পি প্লাস পি এ ইন্টু ভি মাইনাস এন বি সমান কি এন আর টি। বোঝা গেছে? ওকে, ঠিক আছে, চলো তাহলে এটা হচ্ছে তাহলে সংশোধিত রূপ ভ্যান ডার ওয়েলসের। এবার পি এর মান আছে একটা, পি এর মানটা ক্যালকুলেশন করে পাওয়া গেছে, ক্যালকুলেশন করে ভ্যান ডার এর একটা বড় কিন্তু ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশনে এই মুহূর্তে যাচ্ছি না, প্রিমিয়াম ক্লাসে আমি এইটা নিয়ে আলোচনা করব। এর যে পি এর যে মানটা কিভাবে পাওয়া গেছে, তো এটা হচ্ছে n স্কয়ার a বাই ভি, n স্কয়ার a বাই ভি স্কয়ার, n স্কয়ার a বাই ভি স্কয়ার ইনটু ভি মাইনাস nb ইনটু সমান nrt। আচ্ছা, এটা যদি এক মোল গ্যাসের ক্ষেত্রে হয়, এইটাই এক মোল গ্যাসের ক্ষেত্রে হলে কি হবে, এনটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। এন যদি 1 হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এনটাকে 1 করে দিলাম, তাহলে কি হবে পি পি প্লাস এ বাই ভি স্কয়ার, তাই তো এনটা 1 হয়ে যাচ্ছে এ বাই ভি স্কয়ার ইনটু এ ভি মাইনাস বি সমান কি আরটি। এটা কি এক মোল গ্যাসের ক্ষেত্রে, এক মোল মানে n সমান 1, n সমান যদি 1 করে দিই তাহলে এটা আসবে, ঠিক আছে। এবারে দেখবো যে এই যে b বললাম বা a, এই যে a বললাম মানে p a, এই যে টার্মগুলো, এই টার্মগুলোকে একটু মানে এইগুলো নিয়ে একটু বিস্তৃত আলোচনা করা যাক, এগুলো কিভাবে এলো। হ্যাঁ, দেখো b এর গণনা করব, প্রথমে b এর গণনা করা যাক। দেখো এই যে প্রথমেই বললাম যে একটা পাত্র আছে, তার মধ্যে যে অণুগুলো রয়েছে এই অণুগুলোর একটা কি আছে, নির্দিষ্ট আয়তন আছে, এই অণুগুলোর প্রত্যেকটার একটা আয়তন আছে, সেইগুলোকে বাদ দিতে হবে। তো বাদ দিতে গিয়ে তাহলে কি হচ্ছে ভি মাইনাস এক একটা আয়তনকে যদি এ এন ধরা হয় তাহলে এন সংখ্যক আছে, এই বিটা বি সমান কি হচ্ছে এন সংখ্যক আছে, এক একটা গোলাকার, তো গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউ, এরকম n সংখ্যক যদি থাকে ইনটু n, আর এর আগে আবার 4 গুণ করা হচ্ছে। এই 4টা কি, এই 4টা যে গুণ করা হয়েছে এটা হচ্ছে সংশোধিত পদ, ঠিক আছে। এই 4 কেন আসছে এর ব্যাখ্যা ঠিক দেওয়া যাবে না, 4 কেন বলছে, যাই হোক 4 কিন্তু গুণ করতে হয়েছে, বুঝা গেছে। 4 ইনটু n ইনটু 4/3 পাই আর কিউ, এটা হচ্ছে b, বুঝা গেছে, ঠিক আছে। এবারে দেখো এটা হচ্ছে বি এর গণনা হলো, এবারে দেখি পি এ যেটা বললাম পি এ এর গণনা, অর্থাৎ যে প্রেসারটা এই যে প্রেসার যে ক্রিয়েট হচ্ছে, যে প্রেসারটা এমনি বাস্তব গ্যাসের যে প্রেসার সেটা কিন্তু আদর্শ গ্যাসের অণুগুলোর যে প্রেসার তার থেকে কিন্তু একটু কম, ঠিক আছে। ধাক্কাজনিত চাপ আদর্শ গ্যাসের চাপের থেকে কম হয়। দেখো মনে করো এই যে চাপের হ্রাসটা ধরে নাও যে পি এ, এখানে লিখি হ্যাঁ পি এ। এমনিতে দেখো এই যে একটা অণু, পাত্রের দেওয়ালের কাছে কিছু অণু আছে, আবার এর মাঝেও কিছু অণু আছে। তো এই পাত্রের মাঝে যে অণুটা আছে, এই অণুটা ধরো মাঝে আছে, তাহলে তার তার সব দিকেই কি হচ্ছে, টান অনুভব করছে, পাশের অণুগুলো কি করছে, টানছে, তাই না। এর পার্শ্ববর্তী যে অণুগুলো সেগুলো কি করছে, ওকে সব দিক থেকে টানছে, চারদিক থেকে। তাহলে কি হচ্ছে আলটিমেটলি ওই অণুটার যে মাঝখানে যে বলটা, ওই অণুটার যে লব্ধি বল, সেই লব্ধি বলটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। যেমন এইটা এদিকে টানছে, এদিকে টানছে, তাহলে কি হচ্ছে নিউট্রাল। আবার এইটা এদিকে টানলে নিউট্রাল, এটা এদিকে সমান টানলে কি হচ্ছে নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি লব্ধি বলটা কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। কিন্তু এই যেটা পাশে আছে যে অণুটা একদম দেয়ালের পাশে, তাই এইদিকে কেউ টানছে না, এইদিকে টানছে, বল অনুভব করছে, এইদিকে বল অনুভব করছে, এদিকে বল অনুভব করছে, এদিকে বল অনুভব করছে। তাহলে এটা লব্ধি বল কিন্তু জিরো হচ্ছে না, লব্ধি বল একটা কিন্তু থাকছে। তো এই যে যে চাপের যে একটা হ্রাস ঘটছে, বোঝা গেছে।
তাহলে মিডিলে যে অণুগুলো আছে অর্থাৎ প্রান্তের যে মাঝখানে যে অণুগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো কি, সেগুলোর যে চাপ মানে বলটা লব্ধি বলটা সেটা জিরো, কিন্তু যেগুলো পাত্রের দেওয়ালের কাছাকাছি আছে সেগুলো কিন্তু জিরো হচ্ছে না। তো সেটাকে পি এ দিয়ে ক্যালকুলেশন করা হচ্ছে। এই যে আকর্ষণীয় অন্তর টান এটাকে পি এ দিয়ে প্রকাশ করা হচ্ছে। পি এ গ্যাসের ঘনত্বের বর্গের সমানুপাতিক। পি এ গ্যাসের ঘনত্বের বর্গের সমানুপাতিক। ঘনত্বকে ডি দিয়ে প্রকাশ করছি, ডি এর স্কয়ার, তাহলে পি এ ভ্যারিজিয়ার ডি স্কয়ার। ঠিক আছে, এবারে দেখো আর ডি মানে আমরা কি জানি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, তাহলে এটাকে এন বাই ভি দিয়ে প্রকাশ করছি, এন বাই ভি এর হোল স্কয়ার। ঠিক আছে, এন বাই ভি এর হোল স্কয়ার। তাহলে এটা পি এ সমান যদি বলি, সমান হলে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাকে এ ধরছি। হ্যাঁ, তাহলে এন স্কয়ার বাই ভি স্কয়ার। পি এ সমান কি, এ ইনটু এন স্কয়ার বাই ভি স্কয়ার। এখানে এ একটা ধ্রুবক, তাহলে পি এ সমান এ এন স্কয়ার এ, এটা সমান কি লিখতে পারি, এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। ঠিক আছে, পি এ সমান এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। এখান থেকে কি হলো, এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। তাহলে পি যে সংশোধন করলাম সেটা কি হলো, পি প্লাস এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। ঠিক আছে, ওকে। যদিও এটা প্রিমিয়াম ক্লাসে আলোচনা করব বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও আলোচনা করে দিলাম, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আশা করি তোমরা যে এনরোল করবে, যে ব্যাচটা আসছে স্টুডিওর পক্ষ থেকে, যে ব্যাচটা তোমাদের শুরু হতে চলেছে, সেই ব্যাচে তোমরা এনরোল করো এবং স্টাডিকে এনজয় করো এবং এক্সপার্টদের কাছ থেকে জেনে নাও, বুঝে নাও এবং শিখে নাও এবং নিজের প্রিপারেশনকে আরো বেটার জায়গায় নিয়ে যাও। ওকে, তাহলে আলটিমেটলি পি এর যদি এক মোল গ্যাসের ক্ষেত্রে যদি সংশোধিত রূপটাই বসাই তাহলে কি হবে, এটা পি এ সমান এক মোল গ্যাসের ক্ষেত্রে পি এ ইকুয়াল টু কি হবে, তাহলে এন স্কয়ার এ বাই ভি স্কয়ার। তাহলে এন এর জায়গায় কি এক স্কয়ার ইনটু এ বাই ভি স্কয়ার, তাহলে কি হচ্ছে এ বাই ভি স্কয়ার। ওকে, পি এ সমান তাহলে কি হচ্ছে এ বাই ভি স্কয়ার। বোঝা গেছে পি এ এর গণনাটা। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আজকে আমরা প্রথম থেকে একবার দেখে নিই যে আজকে আমরা কি কি শিখলাম। ঠিক আছে, দেখে নাও। ওকে, দেখো প্রথমত আমরা শিখলাম যে সলিড, লিকুইড এবং গ্যাস। ঠিক আছে, সলিড কিভাবে কখন সলিড হয়, কখন লিকুইড হয়, কখন গ্যাস হয়, এগুলো শিখলাম। নেক্সট শিখলাম যে আন্তঃআণবিক আকর্ষণ বলগুলো সম্পর্কে, তার মধ্যে আইতো ডাইপোল, ডাইপোল এগুলো নিয়ে আলোচনা করলাম, বিস্তৃত আলোচনা করলাম, কারণ এগুলো তোমাদের সিলেবাসে রয়েছে। নেক্সট আমরা শিখলাম আহিতো ডাইপোল, এগুলো একটু আলোচনা করলাম। ঠিক আছে, তারপর বয়েলের সূত্র নিয়ে আলোচনা করলাম, আর বাকি যে সূত্রগুলো রয়েছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বা অ্যাভোগাড্রো সূত্র, তারপরে ধরো অ্যাভোগাড্রো সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র, এই যে গুলো রয়েছে এগুলো তোমরা ক্লাস 10 এর ভিডিওটা থেকে দেখে নেবে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট আংশিক চাপ নিয়ে আলোচনা করলাম এবং ডেরিভেশন করলাম এবং আংশিক চাপ মোট চাপের মধ্যে সম্পর্ক শিখলাম। গ্যাসের গতীয় তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, গ্যাসের বিভিন্ন প্রকার বেগ নিয়ে আলোচনা করলাম, তারপর আরএমএস বেগ, ভ্যান ডার ওয়াল সমীকরণ শিখলাম এবং ভ্যান ডার ওয়াল সমীকরণ মানে ওই যে বাস্তব গ্যাসের ক্ষেত্রে যে সমীকরণটা হবে সেটা আমরা নির্ণয় করলাম। ডি এর গণনা করলাম, তারপর পি এ এর অর্থাৎ যে চাপটা হ্রাস হচ্ছিল সেই চাপটাকে আমরা পরে যোগ করে দিলাম। তো এইটাকে আমরা ক্যালকুলেশন করলাম, পি এর মানটাকে গণনা করলাম। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা এভাবে কঠিন টপিকগুলোকে সহজভাবে যাতে বুঝে নিতে পারো তার চেষ্টা আমরা সর্বদাই করব। তাহলে সমস্ত সাবজেক্টের আরো যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা এক্সপার্টদের কাছ থেকে শিখে নাও এবং স্টুডিয়ার যে ব্যাচ এবং স্টুডিয়ারের যে নতুন ব্যাচ শুরু হতে চলেছে তাতে এনরোল করে তোমরা স্টাডিকে এনজয় করো। স্টাডিয়ার মেক স্টাডি ইজিয়ার।